আমরা জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো দেশ বা জাতি কোনোভাবেই এগোতে পারে না। ভিত্তি ছাড়া একটা বিল্ডিং যেরকম, ঠিক তেমনি শিক্ষা ছাড়া একজন মানুষ সেই রকমই হয়ে থাকেন। সুশিক্ষা একজন মানুষের সুন্দর এবং সুগঠিত ভবিষ্যৎ নির্মাণের পথে সহায়ক। শিক্ষা আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি হলেন শ্রী দেবাশিস নাথ, প্রাক্তন উপ অধিকর্তা, তথ্য এবং সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরার পর্দায় আপনাকে নমস্কার। আমার তরফ থেকেও বিটিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা নানা আঙ্গিকে সমাজের উন্নয়নের লক্ষ্যে বা সমাজকে সঠিক দিশা দেখানোর লক্ষ্যে কাজ করে থাকেন। আমাদের আজকের অতিথি এরকমই একজন ব্যক্তিত্ব, যিনি স্ব উদ্যোগে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দীর্ঘ বছর থেকে। আমরা স্যারের কাছ থেকে স্যারের সেই পথ চলার বিষয়েই জানব। স্যার, প্রথমেই আপনার কাছে জানব যে এই যে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, এই ভাবনাটা কিভাবে আপনার মনে আসে? আসলে আমি যখন মাধ্যমিক পাশ করে ধর্মনগরে বিবিআই স্কুল থেকে 12 ক্লাস পাশ করলাম, তারপরে আমি করিমগঞ্জ কলেজে গেলাম বিএসসি পড়বার জন্য। তো সেখানে যাওয়ার পরে সমস্ত যে বিষয়টা ছিল, আমি ওইখানে দেখলাম যে সব কিছুই ইংরেজিতে ক্লাস হচ্ছে, পড়ানো হচ্ছে, আমাদের সিলেবাসটা গোটাটাই হচ্ছে ইংলিশে। তো আমাদের স্যার ম্যাডামরা যখন এসে পড়াতেন তখন দেখলাম যে সমস্ত কিছুই আমি বুঝতে পারছি। আমার সঙ্গের যে ছেলেমেয়েরা আছে তারা যতটা বুঝতে পারছে ঠিক তার থেকে কম নয়, বরং বেশি বুঝতে পারছি। বাট আমি সেখানে নিজেকে মানে এক্সপ্রেস করতে পারছিলাম না। যেসব প্রশ্ন স্যাররা জিজ্ঞেস করছিলেন, তো সেসবের উত্তর যেহেতু আমাকে ইংরেজিতে দিতে হবে, অথবা কোনো প্রশ্ন যখন করতে হবে তখন ইংরেজিতে প্রশ্নটা করতে হবে, সেই জন্য তখন দেখলাম যে আমার মুখে লাগছে, আমি ঠিকমতো পারছি না। তো এটা আমাকে একটু ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগায়। এবং যদিও প্রায় 6 মাসের চেষ্টায় আমি যখন প্রথম পরীক্ষা হয় সেই পরীক্ষাতে মোটামুটি ভালো করেছি, এবং এর পরবর্তী সময়ে আর লিখতে গিয়ে আমার তেমন প্রবলেম হয় না। কিন্তু যেটা আমার ফিল করেছি আমি, যে আমার বলতে গেলে তখনও কিছুটা প্রবলেম হতো। তারপর গেলাম গুয়াহাটি ইউনিভার্সিটিতে। সেখানে যাওয়ার পরে দেখলাম যে এটা একটা বিরাট এক বিশ্ববিদ্যালয় বলতে যা বোঝায় তাই, একটা বিরাট, সেই 1948 সালে প্রতিষ্ঠিত সেই বিশ্ববিদ্যালয়। তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেটা উদ্বোধন করতে এসেছিলেন। এবং এখানে যে জ্ঞানের যে চর্চার যে জায়গাটা, এক বিশাল বড় লাইব্রেরি, যে লাইব্রেরিতে দেখলাম যে আমাদের গোটা স্কুলের, আমাদের গোটা কলেজের সমান তার একটা লাইব্রেরি। এবং সেই সঙ্গে দেখলাম যে এখানে বিদেশ থেকেও প্রচুর নোবেল জয়ী সব সায়েন্টিস্টরা আসছেন, সেমিনারে পার্টিসিপেট করছেন, আমরাও সেমিনারে যাচ্ছি। তো সেখানে দেখলাম যে বিভিন্ন ধরনের কুইজ হচ্ছে, ডিবেট হচ্ছে। তো আমি সেই সব সেমিনারে কুইজে যাই, আমার ছোটবেলা থেকেই কুইজ এবং ডিবেটে খুবই ইন্টারেস্ট, কিন্তু সেগুলি সবই হয় ইংরেজিতে। তো ইংলিশ মাধ্যমে হওয়ার জন্য আমি সেই সব কুইজে পার্টিসিপেট করতে পারলেও ডিবেটগুলিতে পার্টিসিপেট করতে পারছি না, সেই ফ্লুয়েন্সি আমার নাই। তখনই আমি মনে মনে ঠিক করি যে আমি যে জায়গা থেকে, কাঞ্চনপুর আপনারা জানেন যে ত্রিপুরার 60 যেটা 60তম বিধানসভা কেন্দ্র, তো সেই কেন্দ্রে সেটাও আসলে এক জনবসতি স্থাপিত হয়েছে 1947 সালে, 47 বা 48 সালে। তখন সেখানে বাঙালি জনগোষ্ঠীর লোক সেখানে যায়। তো আমার বাবা ঠাকুরদারা প্রথম যে জনগোষ্ঠী যায় সেখানে, তারই আমার বাবা ঠাকুরদা ছিলেন তার অন্যতম। এখানে আপনারা জানেন হয়তোবা যে এশিয়ার সবচেয়ে বড় যে স্বস্তি সমবায় যে সমিতি, ল্যান্ড মানে ভূমিকে কেন্দ্র করে, সেটা দ্বিতীয় বৃহত্তম যে সমিতি সেটা কাঞ্চনপুরেই। সেটা 1949 সালে রানী কাঞ্চনপ্রভার কাছ থেকে
সেই স্বস্তি সমিতি তার অ্যালটমেন্ট পায় এবং 1600 দ্রোণ জায়গা, এক দ্রোণ মানে হচ্ছে 16 কানি, সেই 1600 দ্রোণ জায়গা অ্যালটমেন্ট দেওয়ার কথা ছিল, যদিও বাস্তবে সেটা হয় নাই। বাস্তবে 1200 দ্রোণের মতো জায়গা সেই স্বস্তি সমিতির নামে অ্যালটমেন্ট দিয়েছিলেন রানী কাঞ্চনপ্রভা। তো সেখানে সেই থেকেই বাঙালি জনবসতির সূত্রপাত। যাই হোক, তারপরে সেখানে এখন কাঞ্চনপুরের যে জনবসতি তা হচ্ছে একদম মিশ্র। আমাদের যে পলিটিক্যাল জায়গাটা যদি আমরা দেখি, যে ডেমোগ্রাফির দিক থেকে যদি দেখি, সেখানে কাঞ্চনপুরের যে মেইন সমতল জায়গাটা সেটা বাঙালি ডমিনেটেড। সেখানে ডেমোগ্রাফিতে দেখা যায় যে 40%-এর মতো বাংলাভাষী, বাকিরা হয় ভ্রু অথবা চাকমা অথবা লুসাই, এরকম জনগোষ্ঠী নিয়ে তৈরি। তো একটা মিশ্র, একেবারেই মিশ্র একটা সংস্কৃতি। এবং সেই 80-র দাঙ্গার আগ পর্যন্ত যে সময়টা, সেটা ছিল অত্যন্ত ভালো সময়। সেখানে কোনো দিনই আমরা ফিল করি নাই যে আমরা এরকম একটা অঞ্চলে বাস করি। পরবর্তী সময়ে যখন ত্রিপুরাতে উগ্রপন্থা আসে এবং খুব প্রবলভাবে যখন দেখা দেয়, সেটা 1990-এর দশকে, 90-এর দশক থেকে 2000 সাল পর্যন্ত ছিল খুবই খারাপ সময়। তারপরে ধীরে ধীরে এখন আবার অবস্থাটা ভালো হয়েছে। তো যাই হোক, আমি গুয়াহাটিতে যখন পড়তে যাই, 1991-এ আমি পাশ করে বেরিয়ে আসি। তখন সেখান থেকে যখন এলাম, তখনই আমি সেখান থেকেই আমার মনের মধ্যে একটা প্ল্যান ছিল যে আমি কাঞ্চনপুরে ফিরে গিয়ে একটা স্কুল করব, যে স্কুলটাতে আমার এলাকার যে লোকেরা, ছেলেমেয়েরা আছে, ভবিষ্যৎ প্রজন্ম যেটা হবে, তারা যাতে ভবিষ্যতে কোথাও গিয়ে কোনোদিন কোনো ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগে না, তারা যাতে একেবারে সাবলীল হয়, ইংরেজি বলতে পারে এবং লিখতে পারে, এরকম একটা জায়গায় যায়। তার জন্যই মূলত এই পরিকল্পনা। এবং সেই লক্ষ্যেই সমতল কাঞ্চনপুরে, যে সমতল কাঞ্চনপুর যেটা আমরা বলি, ভ্যালি যেটা, সেই ভ্যালিতে প্রথম স্কুল হচ্ছে এই শান্তি ম্যানশন স্কুল, যেটা আমি এবং আমার কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে সহ আমরা স্টার্ট করি। তো এইভাবেই আমাদের প্রথম স্কুলের চিন্তা এবং ভাবনা। এর আগে বলে রাখি যে এটাতে আরেকটু সাহায্য করেছে, তখন জোসান লরা বলে একজন ডেপুটি ডাইরেক্টর ছিলেন স্পোর্টসের। তো তিনি, আমি যখন এমএসসি পাশ করে আসলাম, তিনি আমাকে বললেন যে দেবাশিস বাবু, আপনি তো এসছেন গুয়াহাটি থেকে, তো আমাদের এখানে একটা ইংলিশ স্কুলে একটু জয়েন করুন না, একটু পড়ান এসে। তো আমি তখন গেলাম সেখানে, ভ্যালিয়েন্সিপে ব্লু মাউন্ট ইংলিশ মিডিয়াম স্কুল, এখন এটা বড় স্কুল হয়েছে। তো সেখানে আমি যখন গেলাম, সেখানে জয়েন করলাম, 1 বছর চাকরি করলাম। চাকরি করার পরে আমার তো আসলে এমনিতে জম্পুই খুবই ভালো লাগতো, কিন্তু সন্ধ্যার পরে আর কিছুই থাকতো না। তারপরে আমি 1 বছর চাকরি করার পরে সেখান থেকে চলে আসি কাঞ্চনপুরে, এবং ভাবলাম যে আমি এখন নিজে গিয়েই স্কুল করব। এবং তখনই 1996 সালের 1 মার্চ, পয়লা মার্চ আমি স্কুলের ক্লাস স্টার্ট করি বলতে, তখন এর আগে তো স্বাভাবিকভাবেই যে কোনো শুরুর একটা শুরু থাকে। তার আগে বছর খানেক লেগেছে স্কুল বাড়িটা রেডি করবার জন্য, ছাত্র জোগাড় করবার জন্য। তো প্রথমে যে বাড়িটা, একটা ভাড়া বাড়িতে আমি যাই, সেখান থেকে ভাড়া বাড়ি হলেও সেই বাড়িটা প্রথমে তৈরি করতে হয়েছে আমাকে, এবং সেটা তৈরির পরে সেটা আমরা চালু করি 22 জন ছাত্রকে নিয়ে। 22 জন ছাত্র যারা আমার বন্ধু বান্ধব ছিল, আমার গার্জিয়ানরা ছিলেন, তাদেরকে গিয়ে রিকোয়েস্ট করি যে আমি একটা স্কুল খুলতে চাই, যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিন। তো তখন সেটা আজ থেকে 27 বছর আগে সেটা চালু করি। এই যে আজ থেকে 27 বছর আগে ইংরেজি মাধ্যমের স্কুল এরকম একটা প্রত্যন্ত এলাকায় পথ চলাটা কিভাবে শুরু, আর আজ আপনি কোথায় দাঁড়িয়ে? এটা খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে 22 জন ছাত্রকে নিয়ে একটা স্কুল চালনা মানে তো খুবই টাফ ব্যাপার। কারণ শিক্ষক মশাই, অন্তত আমরা নার্সারি, KG1, KG2 এই প্রি প্রাইমারি থেকে শুরু করেছি। তো 3টা ক্লাসের জন্য কমপক্ষে 3 জন টিচার এবং সঙ্গে আমি। তো 3 জন টিচারকে তো আমাকে মাসের শেষে, মাসান্তে একটা কিছু দিতে হয়। তো সেটা দেওয়ার মতো পয়সা আমার নাই তখন। তো এরা, যেসব স্যাররা দিদিমণিরা ছিলেন তখন, তারা একদম এটা একটা মিশনারি জিল থেকেই, যে সমাজ সেবার জন্যই তারা, এবং এই হিসেবে তারা আমার আমন্ত্রণে এসছেন এবং তারা পড়িয়ে গেছেন। এবং
যে পড়ানোটা তারা পড়িয়েছেন সেটাকে আমি এখনও স্যালুট করি, যে তখনকার দিনে সেই সব দিদিমণিরা, সেই সব স্যারেরা যে নিষ্ঠা নিয়ে পড়িয়েছেন সেটা আমি আজকাল দেখি না। তো তাদেরকে একেবারেই নামমাত্র বেতনে তাদেরকে 400 টাকা 500 টাকা এরকম তাদের বেতন দিতাম এবং তখন শুরু করেছিলাম। তো এখন তো ওই ওই এরপরে নিজের পকেট থেকে, যেহেতু আমি তখন একটা সরকারি চাকরি এর কিছুদিন পরেই পাই, 1957 সালে আমি প্রথমে শিক্ষকতায় যোগদান করি এবং কাঞ্চনপুর ক্লাস 12 স্কুলে একজন বিষয় শিক্ষক হিসেবে যোগ দিই এবং তার 2 বছর বাদেই আমি তথ্য সংস্কৃতি দপ্তরের ইনফরমেশন অ্যান্ড কালচারাল অফিসার ICO এই পদে যোগ দিই এবং তখন ওইখান থেকে বেতন যা পেতাম সেই টাকা দিয়েই এই স্কুলের বাকি সব কাজকর্ম চলতো। খুব সামান্য বেতনেই প্রথমে শিক্ষকতায় ঢুকেছিলাম, মাত্র 1500 টাকা ফিক্সড পেতে। 2 বছর চাকরি করার পর সেটা ছেড়ে এই চাকরিটাতে আসি। এখানে যখন আসলাম তখন 5-6 হাজার টাকা বেতন ছিল। তো সেই বেতন থেকে তার বেশিরভাগটাই স্কুলের বিভিন্ন ডেভেলপমেন্ট, স্কুলের তো শুধু শিক্ষকদের মানে বেতন দিলেই হয় না, এটা স্কুল চালাতে গেলে প্রচুর অন্যান্য খরচ আছে এবং তখন ইনফ্রাস্ট্রাকচার গড়ে উঠছে, ব্ল্যাকবোর্ড চাই, তারপর ডেস্ক চাই, বেঞ্চ চাই, অন্যান্য আরও যেসব সামগ্রী সেসব কিনতে লাগে সেইগুলি এই ছাত্রদের কাছ থেকে যে টিউশন ফি তাতে হতো না, 50-60 টাকা তখন ছাত্রদের কাছ থেকে নিতাম। তো ফলে এটা দিয়ে কিছুতেই পোষাতো না, কিন্তু সেটা চালিয়ে যেতে হয়েছে অন্তত 2010-15 সাল পর্যন্ত খুবই কষ্টে গেছে আর কি। তারপরে এখন তো মোটামুটি স্কুলে আর আমি মানে স্কুলের এখন ডেভেলপমেন্টের জন্য, স্কুল এখন স্বয়ম্বর, স্কুলের ডেভেলপমেন্টের জন্য যা খরচ সেটা হয়তো বাড়তি আমি যেটা লাগে সেটা করি, আদারওয়াইজ স্কুল তার শিক্ষক মশাইদের মোটামুটি একটা স্যালারি দিয়ে রাখতে পারে আর কি, এই অবস্থা এসছে। আসলে কিছু মানুষের হাত ধরেই, কিছু মানুষের জন্যই বোধহয় আমাদের সমাজ এখনো সঠিক দিশায় পরিচালিত হতে পারছে। সত্যি তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। আবারও বিরতির পর। সময় একদমই নষ্ট করব না, চলে যাব স্যারের কাছে। স্যার, জানবো আপনার কাছে যে আপনি তথ্য এবং সংস্কৃতি দপ্তরের এমন একটা গুরুত্বপূর্ণ পদে আসেন,
পাশাপাশি আপনার এই উদ্যোগ কিভাবে আপনি মানে ব্যালেন্স করেছেন বিষয়টা? আসলে এখন আমি আর এই পদে নেই, গত কিছুদিন আগে আমি অবসর নিয়েছি। তো নেওয়ার পরে এর আগে যেটা হয়েছে যে আসলে তখন স্কুলটা করতে গিয়ে আমাকে অনেক মানে ভুগতে হয়েছে কারণ আপনারা জানেন যে ঈর্ষা একটা খুব জিনিস। তো আমার সমস্ত নিকটজনেরাই হয়তো বা আমার বিভিন্ন কলিগরা, আমার এসব তখন লোকে ভাবতো যে খুব সাংঘাতিক, তারা আগরতলার ভিত্তিতে দেখতো যে এখানে বোধহয় খুব লাভ হচ্ছে, খুব ব্যবসা খুব জাঁকিয়ে বসেছি, যার জন্য আমি মাত্র মানে এই টোটাল 27 বছর চাকরি করেছি, তার মধ্যে আমি 2 বছর শুধু কাঞ্চনপুরে ছিলাম। বাকি সমস্ত সময়টা হয় আমাকে ধর্মনগরে কাটাতে হয়েছে, নাহলে কৈলাসহরে, নাহলে প্রথম পোস্টিং তো ছিল আগরতলাতে মোহনপুরে। তো তারপরে আমি খোয়াই, আমবাসা, এই সমস্ত ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ জেলা আমি ঘুরেছি, বেশিরভাগ মহকুমা আমি ঘুরেছি। এটাতে আমার অনেক লাভ হয়েছে, সমস্ত ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গায় আমার এখন ঘোরা হয়েছে, প্লাস হচ্ছে সব শহরের মানুষকে আমি চিনি। তো এইটা একটা আমার বড় লাভ হয়েছে। তো যাই হোক, এরকম একটা সবসময় ডিপার্টমেন্টের কাছে, বিভিন্ন জনের কাছে এসব একটা অভিযোগ হয়তো অনেকেই পাঠাতো যে সে ওইখানে ব্যবসা করছে, এই করছে, সেই করছে, কিন্তু বাস্তবটা এরকম ছিল না। বাস্তবটা ছিল ওইখানে স্কুল চালানোই তখন মুশকিল ছিল। তো যাই হোক, এটা অন্তত ওইখানে যারা আমার শিক্ষকরা যারা ছিলেন, আমার বর্তমানে আমার ছোট ভাই এবং আমার বাড়ির যারা লোকেরা আছে, বা একটা কমিটি, একটা গভর্নিং বডি যেটা ছিল, যেটাতে শিক্ষক, স্টুডেন্ট এবং গার্জিয়ান তাদের সকলকে নিয়ে এবং জনপ্রতিনিধি তাদের নিয়ে একটা কমিটি হয়। সেই কমিটিতে যারা ছিলেন তারা আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। আর সঙ্গে সবসময় আমার সঙ্গে তো টেলিফোনে যোগাযোগ ছিল, আমি প্রায় যখনই ছুটি পেতাম তখনই যেতাম, গিয়ে সেটা দেখতাম। এতে যেটা হয়েছে সেটা হয়তো আমি থাকলে হয়তো বা আরও তাড়াতাড়ি এর ডেভেলপমেন্টটা ঘটতে পারতো, আরও বিশাল কিছু করতে পারতাম। কিন্তু আমি না থাকা অবস্থায়ও যে এটাকে চালু রেখেছেন যারা, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই। এখন আমরা আশা করছি, আমার খুব ইচ্ছে যে স্কুলকে আমরা এখন সবাই মিলে যে এই কাঞ্চনপুরের, এটা এখন আপনি হয়তো জানেন বা অনেকেই জানেন, কিছুদিন আগে দৈনিক সংবাদেও দেখলাম নিউজ উঠেছে যে আমরা তো ধরুন 2013 সাল থেকে আমরা মাধ্যমিক স্কুলে রূপান্তরিত হয়। প্রথম ব্যাচ যখন দেয় মাধ্যমিক, তখনও আমরা খুব ভালো রেজাল্ট করেছি। তখন ছিল ত্রিপুরা বোর্ডের রিকগনাইজড এবং অ্যাফিলিয়েটেড, ত্রিপুরা সরকার এডুকেশন ডিপার্টমেন্টের থেকে আমরা রিকগনিশন পাই এবং ত্রিপুরা বোর্ড পরে আমাদেরকে অ্যাফিলিয়েশন দেয়। এই ছিল 1913 সাল থেকে আমরা 1921 সাল পর্যন্ত ত্রিপুরা বোর্ডের ছিলাম, কিন্তু 21 সালে আমরা সুইচ ওভার করি এবং আমরা সিবিএসসি স্কুলে রূপান্তরিত করি। সেটার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ সিবিএসসি স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার সেটা ডেভেলপ করতে গিয়ে আমাকে আমার সর্বস্ব প্রায় দিতে হয়েছে। আমি যা টাকা জীবনে রোজগার করেছি তার বেশিরভাগ টাকাই এখানে আমি খরচ করেছি। তো যাই হোক, এই একেবারে প্রথম যখন স্কুল করি তখন কিন্তু আমার স্কুলের, আমাদের কাঞ্চনপুরের কিছু লোক আমাকে কিছু টাকা চাঁদাও দিয়েছিলেন, 1000 2000 এরকম করে। তার ভিত্তিতে আমরা শুরু করেছিলাম। যাই হোক, এখন পরবর্তী সময়ে সিবিএসসি যখন করি তখন প্রচুর ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রচুর টাকা খরচ করতে হয়েছে। এবং আপনারা শুনলে খুশি হবেন যে 2000 আমরা লাস্ট বছর 2021 সালে ত্রিপুরা বোর্ডের যখন আমরা ছেড়ে যাই, ওই বছর আমাদের স্কুল থেকে 2 জন ছাত্র ত্রিপুরা বোর্ডের যে মেরিট লিস্ট তাতে আসে। একজনের নাম ছিল আপনার ঋতুরাজ পাল, সে 6th হয়েছিল ত্রিপুরা বোর্ডে, আর নিয়ন্ত্রিকা রায় সে 9th হয়েছিল। তারপরের বছর তো আমরা ত্রিপুরা বোর্ডে চলে যাই এবং ত্রিপুরা সিবিএসসি বোর্ডে, এবং সিবিএসসি বোর্ডে আমরা খুব ভালো রেজাল্ট করছি। প্রথম যে 1922-23 এবং 23-24 এই 2 বছর আমাদের মাধ্যমিক ক্যান্ডিডেটরা দিল।
এবছর নর্থ ত্রিপুরার মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের স্কুল 100% পাস করেছে। আমাদের 21 জনের মতো ছাত্র পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে 6 জন 90%-এর উপরে পেয়েছে, 6 জন 80%-এর উপরে পেয়েছে, বাকি সবাই ফার্স্ট ডিভিশন। আর 5 জন যে হাইয়েস্ট যে পেয়েছে সে হচ্ছে 96.6% পেয়েছে, সেটা উত্তর ত্রিপুরার মধ্যে সেকেন্ড হাইয়েস্ট মার্কস। আর সেকেন্ড মার্কস যে পেয়েছে 96.6%, আর সেকেন্ডটা হচ্ছে 96%। এই হচ্ছে দুটো মার্কস, এবং অন্যান্য ছাত্ররাও খুব ভালো করেছে। এবং এটা হওয়ার পরে প্রচুর লোক আমাকে অভিনন্দন জানিয়েছে, এটা হচ্ছে আমার একটা পাওনা। এছাড়া সবচেয়ে বড় পাওনা যেটা আমি ফিল করি, আমি যখন বিভিন্ন সময়ে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় যাই, তখন প্রচুর আমার ছাত্রদের সঙ্গে দেখা হয়। এবং আপনি জেনে খুশি হবেন যে আমার স্কুল থেকে এখন পর্যন্ত যারা পড়াশোনা করে তাদের মধ্যে 200 জন ইঞ্জিনিয়ার এবং প্রায় 50 জন ডাক্তার, তারা ভারতবর্ষের বা ত্রিপুরার বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। এটা একটা, এবং শুধু ডাক্তার আর ইঞ্জিনিয়ার নয়, শিক্ষকতায় বা কলেজে পড়ানো এসব জায়গায়ও প্রচুর ছেলেমেয়েরা আছে। এটা আমাকে খুবই আনন্দ দেয় আর কি। আমরা যতদূর জানি যে ন্যাশনাল এডুকেশন পলিসি আপনাদের স্কুলে মানে খুব ভালোভাবে ইমপ্লিমেন্টেড হচ্ছে। এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি, এটা ছাত্রছাত্রীদের জন্য কতটা লাভদায়ক, বা আপনাদের স্কুলে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করছেন? আসলে ন্যাশনাল যে এডুকেশন পলিসি NEP, এটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন 2020 সালে তার নেতৃত্বে একটা হয়, প্রায় 34 বছর পরে প্রথম এডুকেশন পলিসি আপনার ইমপ্লিমেন্টেড হয়েছিল 1964 সালে। তখনকার যে একজন সাংসদ, তিনি আমাদের যে তখন একটা সুস্থ কোনো শিক্ষানীতি আমাদের ছিল না, তখন সেটাকে যাতে একটা শিক্ষানীতি প্রণয়ন করা যায় তার জন্য তখন কোঠারি কমিশন বলে একটা কমিশন গঠিত হয় 17 জন UGCর অধ্যাপকদের নিয়ে, এবং তারা তাদের যে সুপারিশ, সেই সুপারিশ অনুযায়ী প্রায় 17 বছর ত্রিপুরা ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের শিক্ষানীতি চালু ছিল। তারপরে রাজীব গান্ধীর আমলে এসে আর একটা নতুন কমিটি হয়, PV নরসিমা রাওয়ের সময়ে এসে সেই শিক্ষানীতিটা 1992 সালের কথা বলছি, সেই শিক্ষানীতিটাকে একটু আবার এডিশন পরিবর্তন করে নতুন ব্যবস্থা হয়। এবং সেটার পরে প্রায় মানে 92 সালের পরে আমরা যদি 86 ধরি প্রথমটা রাজীব গান্ধীর আমলে, তারপরে 92-এ নরসিমা রাও, তারপরে এই 2020 সালে নতুন শিক্ষানীতি চালু হয়েছে। এই নতুন শিক্ষানীতিতে যেসব বিষয় বলা হয়েছে সেটা হচ্ছে যে মূলত শিক্ষাকে একেবারে সবার জন্য নিয়ে যাওয়া, এবং বলা হচ্ছে যে এখানে শুধুমাত্র একটা ক্লাস্টার তৈরি করা, যেখানে এডুকেশনের যে সবচেয়ে কম যে পায়, সুযোগ সুবিধা পায়, সুবিধা বঞ্চিত যারা, তারা এবং যারা সবচেয়ে বেশি পায় তাদের মধ্যে যাতে কোনো ডিফারেন্স না থাকে, তার জন্য এই ক্লাস্টারের মধ্যে এমনভাবে করা হবে যে ছাত্রদের এক্সচেঞ্জ হবে, শিক্ষকদের এক্সচেঞ্জ হবে, এবং তার মাধ্যমে এই শিক্ষাটাকে ছড়িয়ে দেওয়া হবে। এবং বলা হচ্ছে যে ছাত্ররা যাতে আনন্দে পড়তে পারে, এটা ছাত্র ওরিয়েন্টেড, শিক্ষার্থী ওরিয়েন্টেড একটা নীতি তৈরি করা হয়েছে, যে শিক্ষার্থী কি চায় তার ভিত্তিতে শিক্ষাটাকে করার জন্য যে ব্যবস্থা সেটা নেওয়া হয়। ফলে প্রচুর পরিমাণে সেখানে সাংস্কৃতিক কার্যক্রম ঢোকানো হয়, এবং যে আমাদের যে সায়েন্স, আর্টস, কমার্স এইগুলির যে রিজিড ক্লাসিফিকেশন ছিল, সেগুলির থেকে সরে এসে বলা হয়েছে যে একটা সায়েন্সের স্টুডেন্ট, সে হয়তো সাহিত্যে তার খুব ইম্পর্টেন্ট, মানে খুব আগ্রহ, তো সে যাতে একটা আর্টসের সাবজেক্ট নিতে পারে, অথবা একটা আর্টসের ছাত্র যদি মনে করে যে সে ম্যাথামেটিক্সে ভালো, তো ম্যাথামেটিক্স সাবজেক্টটা যাতে সে নিতে পারে, সেইটা এই নীতিতে বলা হয়েছে। যদিও এখনও ত্রিপুরা রাজ্যে সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা এখনও করতে পারি নাই, তো সেটার দিকেই আমাদের যাত্রা বা অভিযাত্রাটা সেটা চলছে। সেই সঙ্গে আরও বলা হয়েছে যে মানে আগামী
10 বছরের মধ্যে যে 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 ইয়েটা আর কি রেশিওটা, উচ্চশিক্ষায় যে ছাত্র যায়, ধরুন এখন যা যদি 20%, সেটাকে বলা হচ্ছে ডাবল করে 50%-এ নিয়ে যাওয়ার জন্য উচ্চশিক্ষায় যাতে রেটিংটা ওটা বাড়ে আর কি। তো ওই রকম, এবং সবচেয়ে বড় যে এমনিতে যে পরিবর্তন, আগে আমাদের যে স্কুল জীবন কত দিনের ছিল, 12 বছরের ছিল, 10+2, 1 থেকে শুরু করে 10 অবধি, মানে মাধ্যমিক অবধি পড়বে, তারপরে উচ্চ মাধ্যমিক পড়বে। তো এটা 10+2 নীতি ছিল। কিন্তু এখন যে এই 2020 সালের যে শিক্ষানীতি, জাতীয় শিক্ষানীতি, তাতে বলা হলো এবং সেইভাবে এখন ইমপ্লিমেন্টেড হচ্ছে, সেটা হলো 5+3+3+4। অর্থাৎ আগে 12 বছর একটা ছেলে তার স্কুল লাইফ ইয়ে করতো, এখন স্কুলে সে 15 বছর যাচ্ছে। 15 বছর যাচ্ছে, তো প্রথম মানে নার্সারি থেকে এইজ যখন তার 3, তখন সে নার্সারিতে ভর্তি হচ্ছে, এবং 6 পর্যন্ত প্রি প্রাইমারি, প্রাক প্রাইমারি বা প্রাক প্রাথমিক আমরা বলছি সেটা, এবং এখান থেকে সে আবার যে 3 বছর ক্লাস 2 পর্যন্ত সেটা প্রস্তুতি পর্ব, তারপরে তার প্রাথমিক যে ইয়েটা সেটা ক্লাস 8 পর্যন্ত যাচ্ছে আবার 3 বছরে। এরপরে আপনার ওইখান থেকে আবার 4 বছর, অর্থাৎ 9, 10, 11, 12 এই পর্যন্ত হচ্ছে আমাদের স্কুল শিক্ষার যে ইয়েটা ধাঁচাটা, সেটা হচ্ছে এইরকম। আর উপরের ক্ষেত্রেও সেই রকমই, যে দেখা যাচ্ছে যে 4 বছরের অনার্স থাকলে 4 বছরের ডিগ্রি কোর্স, আর না থাকলে সে আবার আরেকটা জিনিস হচ্ছে যে, যেমন ধরুন এই শিক্ষানীতিটার মূল যে জিনিস, যেমন আমি ক্লাস বিএ আগে আমি ডিগ্রি পাস না করলে তো আমার কোনো মূল্যায়ন হতো না, আমাকে কোনো সার্টিফিকেট দেওয়া হতো না। কিন্তু এই নতুন শিক্ষানীতিতে বলা হচ্ছে আমি যদি 1 বছর পড়ি এবং আমি সেখান থেকে লিভ করতে চাই, তখন আমাকে একটা সার্টিফিকেট দিয়ে বলা হবে যে তোমার এই শিক্ষা এতটুকু পর্যন্ত এবং তোমার এই পয়েন্ট। এখন যখন আমি নতুন কোনো জায়গায় গিয়ে ভর্তি হতে চাইবো, তখন আমার মানে আমার যদি আগের ক্ষেত্রে কী হতো, আগের শিক্ষা যে নীতি সেই অনুযায়ী আমরা কোনো এর জন্য কোনো মানে তার জন্য কোনো ক্রেডিট বা কোনো ধরনের সুবিধা পেতাম না, কিন্তু এটাকে একটা এই সার্টিফিকেট একটা পয়েন্ট হিসেবে ধরা হতো। এখন আমি নতুন যে জায়গায় কলেজে যাব বা ইউনিভার্সিটিতে যাব, সেখানে গিয়ে তখন আমার এই শিক্ষাটাকে এরা গণ্য করবে। এটা হচ্ছে একটা বড় কথা আর কি। তো শিক্ষকদের ছাত্রদের জীবনে এটা বিদেশি, আমার ধারণা এটা বিদেশ থেকে নেওয়া হয়েছে। আমেরিকাতে আমরা যতটুকু জানি যে আমি 2-4 বছর পড়লাম, মানে ইউনিভার্সিটিতে আমি 5 বছরের কোর্স, ধরুন আমি 2 বছর পরে আমার আর পয়সা করি, ওইটা তো নিজের পয়সা দিয়ে পড়তে হয়, তো আর সেই পয়সা আমি রোজগার করার জন্য তখন আমি আবার চলে গেলাম, গিয়ে আবার পয়সা রোজগার করে আবার আসলাম, এসে আমি আবার ওইটা দিয়ে ভর্তি হলাম। তো এই সিস্টেমটাই হয়তো আমাদের ভারতবর্ষে সেটা ইমপ্লিমেন্টেড হচ্ছে বা হবে আর কি। এখনও সেটা ওইভাবে আমার মনে হয় যে ইমপ্লিমেন্টেড হয়নি, বাট আমার ধারণা যে আমরা ওই দিকে যাচ্ছি আর কি। আর আরেকটা হচ্ছে এই শিক্ষানীতির মূল জায়গাটা, যেটা ত্রিপুরা বা ভারতবর্ষের ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, যে শিক্ষকদের প্রশিক্ষণের যে জায়গাটা। তো আমার মনে হয়েছে যে আমাদের ত্রিপুরাতে এবার আপনারা নিশ্চয়ই দেখেছেন যে পত্রপত্রিকায় যে বিদ্যাজ্যোতি হওয়ার পরে শিশুরা মানে স্কুলগুলির রেজাল্ট খারাপ করেছে। এটার একটা কারণ আমার মনে হয়েছে যে এটা হতে পারে যে হঠাৎ এই সুইচ ওভারের ফলে, বাংলা থেকে ইংরেজি মিডিয়ামে যাওয়ার ফলে শিশুরা যেমন, ছাত্ররা যেমন মানে এটা কোপ আপ করতে পারে নাই ঠিকঠাক, ঠিক তেমনি আমাদের টিচারদেরও হয়তো বা সেই ওরিয়েন্টেশন ছিল না, বা সেই ক্ষেত্রে হয়তো বা শিক্ষকদের হয়তো বা একটু অনীহাও আছে। যেমন বয়স্ক টিচার একটা নতুন কিছুকে অ্যাডাপ্ট করতে গেলে, আমাদের এটা হিউম্যান নেচার যে নতুন কিছু, ওই আছে না যে রবীন্দ্রনাথ বলেছিলেন, ওরে সবুজ ওরে অবুজ আদমরাজের ঘা মেরে তুই বাঁচা। তো নতুন কিছু হলেই এখন কি আরেকটা মনে পড়লো এই প্রসঙ্গে, যে এই শিক্ষানীতিতে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে যে আধুনিক যে এই যে ডিজিটাল সব ব্যাপার, এই যে ধরুন আমাদের যে 19 সালের যে করোনা ভাইরাসের সময় পড়াশোনা প্রায় কেউ আর আমরা স্কুলে যেতে পারছিলাম না, তখন যে ডিজিটাইজেশনটার ফলে ভারতবর্ষের যে এটা একটা গুণগত পরিবর্তন, কোয়ালিটেটিভ চেঞ্জ হয়েছে, যে আমরা বাড়িতে বসেও ক্লাসরুমের যে পড়াশোনাটা আমরা ডিজিটালি করতে পেরেছি। তো ওইভাবে প্রযুক্তির সাহায্য নিয়ে, টেকনোলজির সাহায্য নিয়ে আমরা যাতে আরও মানে
আরও বিশ্বজনীন হতে পারি, ইন্টারন্যাশনাল যে আমাদের এবিলিটি, সেই এবিলিটির জায়গাটা, এবং আমাদের মানে আমরা যাতে কম্পিটেন্ট হতে পারি এই সমস্ত পৃথিবীর সঙ্গে। কারণ আমরা এখন উই আর হেডিং টুয়ার্ডস দ্য ডেভেলপড কান্ট্রি। তো ডেভেলপড কান্ট্রি হতে গেলেই তো আমাদের ছেলে মেয়েদের আমাদের নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে এবং সেইভাবে বিশ্বজনীন হতে হবে। তো এইটাই হচ্ছে এই শিক্ষানীতির একটা মেইন কথা আর কি। আপনার অনেক সাধের আপনার স্বপ্নের স্কুলটার নাম কিন্তু জানা হলো না। আচ্ছা, আমার স্কুলটার নাম হচ্ছে শান্তি ম্যানশন ইনস্টিটিউট। আসলে শান্তি হচ্ছে আমার মায়ের নাম। তো সেখান থেকেই স্কুলের যাত্রা। আর খুব ইচ্ছে ছিল একটা বড় বাড়ি বানাবো, তো স্কুলের এত বড় বাড়ি এখনো বানাতে পারি নাই, তো এই জন্য মেনশন জায়গাটা এসছে। আর ইনস্টিটিউট আছেই আর কি। আচ্ছা, এই স্কুল নিয়ে আপনার ভবিষ্যতে আর কি স্বপ্ন দেখেন বা কি করতে চাইছেন আরো? আসলে স্কুলটা আমরা আগামী বছরই আমরা 11-12-এ রূপান্তরিত করতে চাই। কারণ হচ্ছে আমাদেরকে প্রচুর গার্জিয়ানরা কাঞ্চনপুরের তারা বলছেন যে দেবাশিস বাবু আপনি স্কুলটাকে 11-12 করুন, কারণ আমাদেরকে আগরতলা গিয়ে তো পড়ানো খুব মুশকিল আমাদের পক্ষে, আমরা এত কম টাকা দিয়ে তো আর আগরতলায় থাকা যায় না, তো আপনি এখানে এটা একটু চেষ্টা করলেই করতে পারবেন। তো আসলে এতদিন থেকে করছিলাম না, এবং সেই সঙ্গে এখনও বলতে গেলে যেটা আসলে আমি ওইখানে স্কুল 11-12 করতে গেলেই তো একজন কোয়ালিফাইড টিচার দরকার। সেই সাবজেক্ট টিচারদের পাচ্ছিলাম না। সায়েন্স খুলতে চাই প্রথমেই, তো সেইটা এখন আমাদের স্কুলের যেসব পুরনো ছাত্ররা তারা বিভিন্ন জায়গায় পাস করে এসছে এবং দে আর ওয়েল একুয়েন্টেড উইথ ইংলিশ ফ্লুয়েন্সি, তারা এখন ইংরেজিতে বুঝতে পারে, কথা বলতে পারে, ইংরেজি বোঝাতে পারে। তো ফলে আমার এই ছাত্ররা যারা এখন পাস করেছে তাদের দিয়েই আমার মনে হয় যে এখন আমি সম্ভব আর কি। কারণ এখন দেখুন ওই সময়ে আমাদের কাঞ্চনপুরে এখন 9-10-এ পড়াবার মতো, ইংলিশ স্কুলে পড়াবার মতো যে টিচার সেটা নাই বেসিক্যালি। কিন্তু এখন আমি মোটামুটি সলভেন্ট, কেন যে আমার স্কুলের ছাত্ররাই পাস করে এখন এসছে। আমার স্কুলে এখন যারা টিচার, ধরুন আমার স্কুলে এখন আছে 24 জন টিচার, নার্সারি থেকে একদম পর্যন্ত 24 জন টিচার। স্কুলের ছাত্র সংখ্যা হচ্ছে এখন 450-এর মতো। তো আমার আশা যে 11-12 হলে পরেই স্কুলের ছাত্র সংখ্যা আরও বাড়বে, কারণ এবং তখন মানুষ আরও বেশি ভরসা পাবে যে 11-12 এখন যেমন গার্জিয়ানরা বলছে যে 11-12 আমি কোথায় পড়াবো আপনার ইংলিশ স্কুলে পড়ানোর পরে। তো ফলে তখন তাদের এই দুর্ভাবনাটা যাবে। এবং আমার খুবই ইচ্ছে যে আপনি হয়তো জানবেন যে এটার মূল উদ্দেশ্যটা আসলে একদমই আজকালকার যে বিদ্যা ব্যবসা বলে এটাকে, তো এই বিদ্যা ব্যবসায় আমার মোটেও বিশ্বাস নেই। আমার এটা প্রফিট এইরকম একটা গেইন, এরকম একটা জায়গা থেকে এই মটো নিয়েই স্কুল পরিচালনা করছি। তো আমার ইচ্ছে হচ্ছে যে স্কুলকে আমি ত্রিপুরা রাজ্যের একটা বেস্ট স্কুলে রূপান্তরিত করতে চাই। আপনি জেনে এটা হয়তো জানবেন যে কিছুদিন আগে আপনাদের বিটিভির দুজন গেছিলেন আমার স্কুলে, তারাও দেখে এসছেন। যদিও ওই দিন স্কুলটা আমার অত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, কিন্তু 1900 সালে, যেমন ধরুন 1917 সালে এই নতুন গভর্নমেন্ট আসার পরেই আমার স্কুল ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ নিট অ্যান্ড ক্লিন স্কুল হিসেবে পুরস্কার পায়। আগরতলা থেকে তখন বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন, তার কাছ থেকে আমরা পুরস্কার নিয়ে যাই। তো এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মেনটেন করি। আমি চাই যে এখানে এরকম একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটা শ্রেষ্ঠ স্কুল, শিক্ষার আদর্শ একটা জায়গা, এরকম একটা কিছু করতে চাই। এবং ভবিষ্যতে আমি চাই যে ত্রিপুরার মানুষ এটা বুঝবে যে এখানে একটা স্কুল আছে, যে স্কুলটা শুধুমাত্র টাকা রোজগারের জন্য নয়, বরং ভালো ছাত্র তৈরি করবার জন্য একটা আদর্শ জায়গা, এরকম একটা কিছু করতে চাই। মানুষ করার কারিগর স্যার আন্তরিকভাবে চেষ্টা করছেন যে বিদ্যা ব্যবসা নয়, মানুষ গড়ার কারিগর হবে স্যারের এই প্রতিষ্ঠানটি। নিজের সর্বস্ব উজাড় করে যিনি
প্রত্যন্ত অঞ্চলের শিশুদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিচ্ছেন। তিনি অবশ্যই বিদ্যা ব্যবসা করছেন না, এটা আমরা হলফ করে বলতে পারি। স্যার অসংখ্য ধন্যবাদ। স্যারের মতো মানুষদেরকে প্রতি সত্যি আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, আপনার ব্যস্ততম সময়ের মধ্য থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা চাইব আপনি আপনার স্বপ্নের পথে আরও এগিয়ে যান, আপনার স্বপ্ন, আপনার পরিশ্রম সফল হোক। আপনার এই কথাগুলি আমাদেরকে অনুপ্রেরণা দেবে, আমরা আরও ভালো কাজ যাতে করতে পারি, এবং সেই সঙ্গে শিক্ষার ক্ষেত্রে যারা আগ্রহী লোকেরা আছেন ত্রিপুরা রাজ্যের, তাদের সমস্ত পরামর্শ আমরা মাথা পেতে নেব যদি কেউ থাকেন। এবং আমি এটাও বলবো যে যদি আপনারা আমার যারা শুনছেন, আপনারা যদি মনে করেন কাঞ্চনপুরে যদি কোনো দিন আসেন, অবশ্যই আমার স্কুলে আসবেন। স্কুলে আমরা আপনাদেরকে বরণ করে নেব, আমরা আপনাদেরকে স্বাগত জানাবো। এবং কাঞ্চনপুরে যারা কোনো দিন যান নাই তারা আসবেন। কাঞ্চনপুরে একটা অত্যন্ত, যদিও পাড়াগা লোকে বলে, এবং রাজধানীতে তো সেটা আরও বেশি, তো একবার আসলে মনে হবে যে ইটস এ ভেরি বিউটিফুল প্লেস। এবং তার পাশেই যে জম্পুই পাহাড়, একদম রানীর মতো। তো জম্পুই বেড়ানোর আমন্ত্রণ, সঙ্গে আমার স্কুলে আসার আমন্ত্রণ, এই কথা জানিয়ে সকলকে আমার কৃতজ্ঞতা এবং নমস্কার জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। আমরা স্যারের সাথে যদি আরও বেশি কথা বলতে পারতাম হয়তো আরও বেশি ভালো লাগতো, কিন্তু সময়ের দাবি মেনে আমাদেরকে এখনকার মতো থামতে হবে। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। নমস্কার।